আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের অনুশীলনী 5.2 নিয়ে আলোচনা করব। আমরা 5.1 অধ্যায়ের মোটামুটি বেশিরভাগ অঙ্ক করে ফেলেছি। আজকে আমরা 5.2 এর কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমরা 5.1 অধ্যায়ে করে আসছি যে a প্লাস b টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমাদের সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস nc1 a n minus 1 b to the power 1 plus n into a n minus 2 b square এভাবে আমাদের চলবে b to the power n পর্যন্ত। এবং এই সূত্রে আমাদের এই nটাকে অবশ্যই একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। কেন ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে? কারণ a to the power b a plus b to the power n এর বিস্তৃতিতে nc1 এই কথাটার মানে কি? nc1 এই কথাটার মানে হচ্ছে আমি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে একটা জিনিস নিয়ে কতভাবে সাজাতে পারবো। nc2 এই কথাটার মানে হচ্ছে আমি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে দুইটা জিনিসকে নিয়ে কত উপায়ে সাজাতে পারবো। এখন n এর মান যদি ভগ্নাংশ হয়, মনে করো তোমার কাছে 3/2টা জিনিস আছে, তুমি ভগ্নাংশ থেকে কেমনে সাজাবা? সেজন্য n এর মান এখানে ভগ্নাংশ হওয়া যাবে না, আবার নেগেটিভও হওয়া যাবে না। মনে করো তোমার কাছে -5টা জিনিস আছে, সেখান থেকে তুমি দুইটা জিনিসকে নিয়ে সাজাতে পারবা? -5টা জিনিস কি থাকা সম্ভব? সম্ভব না। এজন্য আমাদের এই সূত্রে n এর মানটাকে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ n এর মান ভগ্নাংশ এরকম হওয়া যাবে না, আবার n এর মান মাইনাস এরকমও হওয়া যাবে না। এই বিষয়টা আমরা এখানে লিখে দিচ্ছি যে n এর মানটা অবশ্যই আমাদের একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এখন যদি কখনো আমাদের n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়, তখন বিষয়টা কি দাঁড়াবে আজকে আমরা একটু দেখব। তখন যেটা করবো আমরা, n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ বা নেগেটিভ হয়, তখন আমরা এই nc1 কে আমরা এভাবে দেখবো যে nc1 সমান আমরা জানি n, আবার nc2 সমান আমরা কি জানি n ইন্টু n minus 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, আবার nc3 সমান আমরা কি জানি, আমরা বিন্যাস সমাবেশের অধ্যায়ে এগুলো করে আসছি যে nc3 মানে n ইন্টু n minus 1 n minus 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3। তাহলে যখন আমরা n এর মানটা ভগ্নাংশ বা ঋণাত্মক এমন কিছু পাবো, তখন আমরা এই nc1 nc2 এগুলোকে আমরা এই ফর্মেটে ভাঙাবো। এখন আমাদের যদি কখনো ভগ্নাংশ বা ঋণাত্মক থাকে n এর মান, তখন আমরা কি ফর্মুলা ব্যবহার করব? তখন আমরা a প্লাস b টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমরা লিখবো a টু দি পাওয়ার n প্লাস nc1 কে আমরা লিখবো n ইন্টু n minus 1 b to the power 1, nc2 কে আমরা লিখতে পারবো n ইন্টু n minus 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, আমরা একটু দেখালাম, ইন্টু n minus 2 b স্কয়ার, এবং আমাদের পরবর্তী পদ nc3 কে আমরা লিখতে পারবো n ইন্টু n minus 1 n minus 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু n minus 3 প্লাস b কিউব প্লাস ডট ডট, এভাবে আমাদের পরবর্তী পদগুলো চলতেই থাকবে। তাহলে এটা আমাদের 5.2 অধ্যায়ের জেনারেল থিওরি। আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে 5.2 এর বেশিরভাগ অঙ্কগুলো করবো। কারণ 5.2 অধ্যায়ে আমাদের n এর মানটা কখনো ভগ্নাংশ আবার কখনো ঋণাত্মক দেওয়া থাকবে। তাহলে যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তখন আমরা উপরের ফর্মুলা ব্যবহার করব। আর n এর মান যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয়, তখন আমরা এই nc1 nc2 এগুলোকে আমরা এই ফর্মেটে ভাঙাবো। তাহলে আমাদের মান হচ্ছে ডাইরেক্ট মান পাবো আমরা। এখন এই যে উপরে যে সূত্রটা আমি দিলাম, এই ফর্মুলাতে আমি a এর মান 1 বসাবো এবং b এর মান x বসাবো। বসালে আমাদের আরেকটা নতুন সূত্র বের হবে। তাহলে আমি এই উপরের সূত্রে a এর মান 1, b এর মান x, তাহলে a প্লাস b টু দি পাওয়ার n মান হবে 1 প্লাস x টু দি পাওয়ার n সমান 1 টু দি পাওয়ার n মানে 1 প্লাস n, এর মান যেহেতু 1, আর 1 এর উপর কোনো কিছু পাওয়ার দিলে আমাদের 1 হবে, তাহলে 1 দিয়ে b গুণ করলে শুধু b হবে। তাহলে আমাদের এখানে হবে b এর মান যেহেতু x, তাহলে এখানে 1 ইনটু x তাহলে হবে nx প্লাস n ইনটু n minus 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, b এর মান যেহেতু 1, তার মানে এটা হবে 1, আর b এর মান যেহেতু x, তাহলে হবে x স্কয়ার প্লাস n ইনটু n minus 2 n minus 1 n minus 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, এবং এখানে a এর মান 1 এবং b এর মান x হলে তাহলে হবে x কিউব। তাই হবে আমাদের পরবর্তী পদগুলো আসবে। আমার পরের পদটা কি হবে? পরের পদটা হবে n ইনটু n minus 1 ইনটু n minus 2 ইনটু n minus 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইনটু x টু দি পাওয়ার 4। তাহলে এইভাবে আমাদের পদগুলো একের পর এক চলতেই থাকবে।
এখন আমরা পড়ে আসছি যে a প্লাস b টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে যদি n এর মান 4 হয় তাহলে পদ সংখ্যা হবে 5টা, তাই না? আবার আমরা পড়ে আসছি যে n এর মান যদি 5 হয় তাহলে পদ সংখ্যা হবে, আমরা পড়ে আসছি n এর মান 5 হলে তাহলে পদ সংখ্যা হবে 6টা। তাহলে এই n প্লাস 1 মানে n এর থেকে একটা পদ বেশি থাকে কেন, এরকম কেন হয়, এর চেয়ে বেশি পদ আমরা পাই না কেন, আমরা এখন এই বিষয়টা ব্যাখ্যা করব। তাহলে আমরা এখন নতুন একটা সূত্র লিখি। আমরা যদি তোমাকে বুঝি যে এরকম যে a প্লাস b হোল কিউব এর বিস্তৃতিতে আমাদের পদ সংখ্যাগুলো কি কি হবে, আমরা যদি আমরা এই ফর্মুলাটা যদি সাজাই তাহলে হবে আমাদের কি a কিউব বা a টু দি পাওয়ার n a কিউব প্লাস n মানে 3 ইন্টু a n মাইনাস 1, তাহলে a n মাইনাস 1 3 মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1, তাহলে b টু দি পাওয়ার 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2, তাহলে n ইন্টু, তাহলে আমাদের এখানে n কত 3, n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু a n মাইনাস 2, তাহলে a n মাইনাস 2 ইন্টু b স্কোয়ার। আমাদের পরের পদটা কি হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু a n মাইনাস 3 b কিউব। আমাদের পরের পদটা হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 divided by factorial 4 into a n minus 3, তাহলে n সরি এখানে ভুল হয়েছে, আমাদের n minus 4 হবে এখানে, তাহলে 3 minus 4 into b to the power 4। এভাবে আমাদের পদগুলো চলতেই থাকবে। এখন আমরা বলছিলাম যে আমাদের n এর মান যত তার থেকে পদ একটা বেশি হয়, কেন হয়, এর থেকে আমরা বেশি পদ কেন পাই না, কারণটা এখন আমরা দেখব, একটু ভালো করে খেয়াল করো। এখানে 3, তাহলে পদ সংখ্যা এখানে কয়টা দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা, আমি কিন্তু আরো পদ দেখতে পাই 5টা 6টা এরকম চলতেই থাকবে। এখন আমরা তো আগের ক্লাসে পড়ে আসছি যে n এর মান যেহেতু 3, তার পদ সংখ্যা 4টা হওয়ার কথা, 4 এর বেশি কেন হয় না, একটু ভালো করে খেয়াল করি। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, আমাদের পঞ্চম পদ। পঞ্চম পদে আমরা একটু ভালো করে খেয়াল করি তো কি চলে আসছে 3 মাইনাস 3, তো 3 মাইনাস 3 এর মানটা কত হয়, 3 মাইনাস 3 মানে 0। এখন পঞ্চম পদের পর আমি ষষ্ঠ পদটা লিখি তখন কিন্তু 3 মাইনাস 3 থাকবেই, অর্থাৎ পঞ্চম পদের পরে আমি যতগুলো পদ লিখি না কেন সেখানে কিন্তু 3 মাইনাস 3 থাকবেই। আর 3 মাইনাস 3 মানে কত 0, আর 0 দিয়ে যদি পুরো বিষয়টাকে গুণ করি তাহলে ফলাফল কত হবে 0 হবে। সেজন্যই আমরা দেখতে পাচ্ছি যে একটা দ্বিপদী বিস্তৃতির এর মান যত, পদ সংখ্যা যদি অনেকগুলো আমরা পাই, কিন্তু কথা হলো যে n প্লাস 1 তম পদের পরে মানে 3 প্লাস 1 তম মানে 4 নম্বর পদের পরে এখানে আমরা সবসময় একটা 0 দিয়ে গুণ করতেছি, তার মানে বাকি পদগুলো কিন্তু আছে কিন্তু সেগুলো কি, সেগুলো 0 হয়ে যাচ্ছে। এজন্যই আমরা এই a প্লাস b টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমরা বলি যে পদ সংখ্যা হয় n প্লাস 1টা। পদ সংখ্যা কিন্তু আরো আছে কিন্তু বাকি পদগুলো কি হইতেছে 0 হয়ে যাচ্ছে। তাহলে n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা তার বিস্তৃতিতে a প্লাস b টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমরা পদ সংখ্যা কটা পাবো, n প্লাস 1টা পদ পাবো। এখন কথা হলো যদি এই যে n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়, যদি ভগ্নাংশ হয়, তখন কাহিনী কি হবে আমরা একটু ভালো করে খেয়াল করি। আমরা এখানে একটা ভগ্নাংশ দিলাম, ধরো যে a প্লাস b টু দি পাওয়ার হাফ, আমরা এটা কথা দিলাম, তখন আমাদের পদ সংখ্যাগুলো কি হবে আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখো খেয়াল করতো, তাহলে a প্লাস b টু দি পাওয়ার হাফ, এখানে a কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা না, একটা কি ভগ্নাংশ, তাহলে a প্লাস b টু দি পাওয়ার হাফ এর বিস্তৃতিতে আমরা পাবো a টু দি পাওয়ার n, এখানে n সমান হাফ, আমি একটু লিখে দিই যেখানে n সমান কত, n সমান হাফ,
a to the power n plus n into a n minus 1, a n minus 1 into b to the power 1 আমাদের পরের পর প্লাস n into n minus 1, n into n minus 1 divided by factorial 2 into a n minus 2 into b square। ঠিক আছে, আমাদের পরবর্তী পদ আমি এখানে লিখি n into n minus 1 n minus 2, তাহলে n into n minus 1 n minus 2 divided by factorial 3 into a n minus 3 b cube plus আমাদের পঞ্চম পদটা কি হবে n into n minus 1 n minus 2 n minus 3 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম n minus 3 divided by factorial 4 into a n minus 4 into b to the power 4 plus dot dot এভাবে চলতে থাকবে। এখন আমরা একটু ভালো করে খেয়াল করি, আমরা যে একটু আগে a plus b হোল কিউব এখানে n এর মান 3 ছিল, যে বিস্তৃতিটা আমরা দেখলাম সেখানে 3 minus 3 একটা টার্ম আসছিল, যার কারণে ফলাফলটা কি আসছিল 0 আসছিল। কিন্তু এখানে n এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না, একটা ভগ্নাংশ হওয়ায় এখানে কি কোনো ক্ষেত্রে 0 আসা সম্ভব? মানে হাফ থেকে হাফ বাদ দিলে তো 0 হবে, তাই না? তাহলে হাফ থেকে কি কখনো হাফ বাদ যাবে? আমরা একটু দেখি তো, এখানে হাফ থেকে 1, এখানে হাফ থেকে 2, এখানে হাফ থেকে 3 বাদ যাচ্ছে, এরপরে কি হাফ থেকে 4 বাদ যাবে, হাফ থেকে 5 বাদ যাবে। তাহলে কখনো কিন্তু হাফ থেকে হাফ এই টার্মটা আসতেছে না, তার মানে এখানে কিন্তু কোথাও কখনো 0 হবে না। তাই আমরা বলতে পারি যে এই ধারাটা আজীবন চলতেই থাকবে, কখনো পদ সংখ্যা শেষ হবে না। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমার ধারণা হবে সসীম এবং তার পদ সংখ্যা কত হবে n plus 1টা। আর যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তাহলে আমাদের এই ধারাটা হবে একটা অসীম ধারা। ধন্যবাদ সবাইকে।